আসসালামু আলাইকুম। আমাদের স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি অধ্যায় নিয়ে। আজকে আমরা আলোচনা করব আপনাদের সামনে হ নিয়ে। বাংলা ব্যঞ্জন বর্ণের মধ্যে একটি বর্ণ রয়েছে হ। এই বর্ণটি মহাপ্রাণ বর্ণ। আলোচনা শুরুর আগে কিছু বিষয়ে আলোচনা করে নিলে বিষয়গুলো বুঝতে খুব সহজ হবে। হ বর্ণটি যখন শব্দের মধ্যে স্বাধীনভাবে বসে তখন উচ্চারণে তেমন কোনো একটি সমস্যা হয় না, কিন্তু যখনই ব্যঞ্জন বর্ণের সাথে এই বর্ণটি যুক্ত হয় তখনই উচ্চারণে আমাদের অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। আর সেই সমস্যাগুলো নিয়েই আজকে আলোচনা করব এবং এর থেকে পরিত্রাণের উপায় কি সে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা জানি হ ঘোষ মহাপ্রাণ বর্ণ, অর্থাৎ হ বর্ণটি নিজে একটি মহাপ্রাণ। আর যে কোনো বর্ণকে মহাপ্রাণ করতে হলে আমরা জানি হ যুক্ত করে করতে হয়। যেমন বর্গীয় জয়ের সাথে যদি আমরা হ যোগ করি তাহলে পাবো ঝ, অথবা ক বর্ণের সাথে যদি আমরা হ যোগ করি তাহলেই পাবো খ। তাহলে দেখতে পাচ্ছি যে কোনো বর্ণকে যদি আমরা মহাপ্রাণ করতে যাই তাহলে হ যুক্ত করে আমরা একটু ধাক্কা দিয়ে উচ্চারণ করতে পারি। যেমন ক, খ, গ, ঘ, এভাবে আমরা মহাপ্রাণ করে উচ্চারণ করি। আর হ বর্ণটি নিজে যেহেতু মহাপ্রাণ, এ বর্ণটির সাথে যে বর্ণগুলো যুক্ত হয়, বিশেষ করে ব্যঞ্জন বর্ণের যে ফলাগুলো রয়েছে, আমরা জানি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়, আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়, কার চিহ্ন বলা হয়। তাহলে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ যে ফলাগুলো আছে সে ফলাগুলো কয়টি? আমরা জানি ছয়টি ফলা। সে ফলাগুলো কি কি আমরা দেখি। র অর্থাৎ র ফলা, ন ফলা। এই ন কিন্তু আমাদের বর্ণমালার মধ্যে দুটো বর্ণ আছে, একটি হলো দন্ত ন, আরেকটি হলো মূর্ধন্য ন। দুটি ফলা রয়েছে। এই দুটি ফলা, এরপর রয়েছে জ ফলা, ম ফলা, ব ফলা এবং র ফলা। জ ফলা আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করি, আর র ফলাকে আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ছয়টি আমাদের ফলা রয়েছে। সে ফলাগুলো হলো র ফলা, ন ফলা, ম ফলা, জ ফলা, ব ফলা। মজার বিষয় হলো যে হয়ের সাথে যে বর্ণগুলি আমরা যুক্ত করতে যাচ্ছি সেই বর্ণ সবকটি অল্প প্রাণের বর্ণ। সেই বর্ণগুলির সাথে হ যখন যুক্ত হয়ে উচ্চারিত হবে তখন বর্ণগুলি মহাপ্রাণ হয়ে উচ্চারিত হবে। আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আমরা জানি যুক্ত বর্ণে, যে কোনো যুক্ত বর্ণে, ধরি ক এর সাথে যখন আমরা ত যুক্ত করব, ক এর সাথে যখন ত যুক্ত করব তখন দেখতে পাচ্ছি যে ক এর উচ্চারণটি আগে হচ্ছে, ত এর উচ্চারণটি পরে হচ্ছে। কিন্তু হ এর সাথে যদি কোনো বর্ণ যুক্ত থাকে, যেমন হ এর সাথে যদি আমি র ফলা দিই তাহলে এই র এর এবং হ এর উচ্চারণ সংমিশ্রণে উচ্চারিত হবে। অথবা যদি হ এর সাথে আমরা জ ফলা দিই তাহলে হ এর উচ্চারণটি পরে হবে। পার্থক্য এইটুকুই যে
হ ছাড়া অন্য যুক্ত বর্ণে যখন উচ্চারণ করব তখন প্রথম বর্ণটির উচ্চারণ আগে হবে, কিন্তু হয়ের সাথে কোনো বর্ণ বা ফলা যুক্ত হলে সেই ফলাটির উচ্চারণ আগে হয়। শুরুতেই আমরা 6টি ফলা ছাড়াও স্বরবর্ণের মধ্যে আরো একটি বর্ণ রয়েছে যে বর্ণটিও হয়ের সাথে যুক্ত হয়। সেটি কি? হয়ের সাথে রি, হয়ের সাথে রিকার। তাহলে হয়ের সাথে রিকার এটি একটি যুক্ত বর্ণ। হয়ের সাথে আমরা বিভিন্ন বইয়ের মধ্যে দেখে থাকি হয়ের সাথে রিকারটি এই পাশে থাকে, কিন্তু বর্তমানে আমরা বোর্ড বই যেগুলো দেখি সেগুলোতে আমরা হয়ের সাথে রিকারটি পাবো পরিপূর্ণভাবে বোঝার ক্ষেত্রে। বোঝার জন্য আমরা রিকারটি নিচে দেব। তাহলে এই যে হয়ের পাশে যেই চিহ্নটি দিলাম এবং এই যে রিকারটি দিলাম, এই দুটো চিহ্ন একই। তো আমরা এখন এটি ব্যবহার করি আমাদের ব্যবহারিক ধারাবাহিকতায় এটি চলে এসেছে। তার প্রথমে আমরা সেই স্বরবর্ণের রিকারটি নিয়ে আমরা আলোচনায় যাচ্ছি। হয়ের সাথে রিকার, হয়ের সাথে রিকার। কয়েকটি উদাহরণ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি। আমি এখানে একটি শব্দ লিখলাম হৃদয়। এই হয়ের সাথে রিকার যখন যুক্ত হবে তখন খেয়াল রাখবো যে রিকারের অর্থাৎ রিয়ের বা রয়ের রকে আমরা মহাপ্রাণ করে উচ্চারণ করব। তাহলে মহাপ্রাণ কিভাবে করব দেখি আমরা। আর এইচ আই, হৃ, রিনা হৃ। হ এবং রয়ের মিশ্রণে এটি উচ্চারণ হচ্ছে হৃ, হৃদয়। হৃদয়। আরেকটি উদাহরণ দিচ্ছি। হৃৎপিণ্ড, পিণ্ড, হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড না, সরাসরি র দিয়ে আমরা উচ্চারণ করব না, হৃৎপিণ্ড। র এবং হয়ের উভয়ের সংমিশ্রণে উচ্চারণটি করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রিকার দিয়ে রিকার যদি হয়ের সাথে যুক্ত থাকে তাহলে আমাদের এভাবে উচ্চারণ করতে হবে। এরপরে দেখছি হয়ের সাথে যদি বয়বিন্দু র যুক্ত থাকে, অর্থাৎ বয়বিন্দু রয়ের রয়ের ফলা হলো এটি, ফলা চিহ্ন হলো এটি। তাহলে র ফলা যখন হয়ের সাথে যুক্ত হবে তখন উচ্চারণটি কেমন হবে? যেমন আমরা কয়েকটি শব্দ লিখলাম হৃদ, হৃদয়, হ্রাস এবং হ্রস্ব। এখানে অনেকেই উচ্চারণ করে থাকি হৃদয় এবং অনেকেই উচ্চারণ করি আমরা হৃদয়। এই দুটির একটি উচ্চারণ সঠিক নয়। আমরা হ এবং রয়ের অর্ধেক অর্ধেক উচ্চারণ সংমিশ্রণ করে আমাদের উচ্চারণটি করতে হবে। এটা খুব কঠিন একটি উচ্চারণ, হৃদয়, হৃদয়। এটিকে যদি আমরা
এভাবে বিশ্লেষণ করে দেখায় আর এইচ আই হৃদয়। এটিকে যদি বলি হ্রাস, আর এইচ এ, তারপরে আমরা তালব্য হ্রস্ব, আর এইচ এ ডব্লিউ, স এবং শয়কার হ্রস্ব। আমরা দেখতে পাচ্ছি এখানে যে কোনো, আগে বলেছিলাম যে কোনো বর্ণকে যদি আমরা মহাপ্রাণ করতে চাই তাহলে অবশ্যই তার সাথে হ যুক্ত করতে হয়। তাহলে এখানে রকে যদি আমরা মহাপ্রাণ করতে চাই তাহলে হ যুক্ত করতে হবে। তাহলে র এবং হ এর সংমিশ্রণে এখানে উচ্চারণটি হচ্ছে হৃদয়, হ্রস্ব, হ্রাস, হ্রস্ব। যেমন স্বরবর্ণের মধ্যে আমাদের আছে হ্রস্ব ই, দীর্ঘ ই, সেখানে আমি এই শব্দটা পেয়ে থাকি। হ্রস্ব মানে হলো অল্প বা কম, হ্রস্ব। তাহলে আরেকবার উচ্চারণ করি, হৃদয়, হ্রাস, হ্রস্ব। র এবং হ এর সংমিশ্রণ থাকতে হবে। রকে ফেলে দিলেও হবে না, হকে ফেলে দিলেও হবে না, দুটোকেই সমপরিমাণ গুরুত্ব দিয়ে উচ্চারণ করতে হবে। এরপরে আমরা যেটি আসবো, হ এর সাথে ন। আমরা জানি আমাদের ব্যঞ্জন বর্ণে দুটি ন রয়েছে। এই দুটি নকে আমরা একইভাবে উচ্চারণ করব। নফলা আমরা একটি ফলা ধরব, কিন্তু বর্ণ হলো দুটো। হ এর সাথে যখন দন্ত ন যুক্ত করব তখন তার আকৃতি কেমন হবে, এবং হ এর সাথে যখন মূর্ধন্য ন যুক্ত করব তখন তার আকৃতি কেমন হবে। এখানে একটা জিনিস খেয়াল করব, আমাদের অনেক শিক্ষার্থী এই হ এর সাথে যখন ন যুক্ত হয় তখন সেটিকে চিহ্নিত করতে পারি না যে এটি আসলে দন্ত ন না মূর্ধন্য ন। তাহলে আমরা দেখি যে হ এর সাথে যখন দন্ত ন যুক্ত হবে তখন চিহ্নটা থাকবে এরকম, আর হ এর সাথে যখন মূর্ধন্য ন যুক্ত হবে তখন থাকবে এটি এরকম। তাহলে অনেকেই আমরা বলে থাকি এটি মূর্ধন্য ন, আসলে এটি দন্ত ন এবং এটি মূর্ধন্য ন। তাহলে আগে আমরা চিহ্নিত করে ফেলবো যে এটি মূর্ধন্য ন এবং এটি দন্ত ন, তাহলে অনেক শব্দ আমরা সঠিকভাবে লিখতে পারবো। তাহলে দেখি এখানে নকে যদি আমি মহাপ্রাণ করতে চাই তাহলে একটু আগে থেকে একটু অভ্যাস করে নিই, অনুশীলনটা করতে পারি এভাবে। নয়ের সাথে হ যোগ করে মহাপ্রাণ করব, কারণ নিয়মই হলো হ যোগ করে মহাপ্রাণ করতে হয়। তাহলে আমরা বলবো নহ, নহ, নহ। মকে যদি করি তাহলে মহ, লকে যদি করি লহ। যে কোনো বর্ণকেই মহাপ্রাণ করতে হলে হ যোগ করে, হকে আলাদাভাবে না বলে হ মিক্স করে অর্থাৎ মিশ্রণ ঘটিয়ে উচ্চারণ করতে হবে। তাহলে এটি দিয়ে আমরা কয়েকটি উদাহরণ দিতে পারি। যেমন একটি শব্দ একটি শব্দ, তাহলে এটির উচ্চারণ কি হবে আমরা দেখছি। চিন, এন এইচ ও, অর্থাৎ নকে আমরা মহাপ্রাণ করছি এইচ বা হ যোগ করে। তাহলে এটির উচ্চারণ চিহ্ন বা চিহ্ন কোনটি হবে না, এটির উচ্চারণ হবে চিহ্ন, চিহ্ন। নকে মহাপ্রাণ করতে হবে চিহ্ন। এটাকে বলতে পারি বন্হি, বন্হি না বন্নি। এটাকে বলতে পারি
মধ্যাহ্ন। এটাকে উচ্চারণ করবো আমরা মধ্যাহ্ন, মধ্যাহ্ন। আবার বলি চিহ্ন, বন্যী, মধ্যাহ্ন, অর্থাৎ নকে আমরা মহাপ্রাণ করে উচ্চারণ করব। এখন এটা দন্ত ন না মূর্ধন্য ন হবে সে বিষয়ে আমরা একটু পরে আলোচনায় যাচ্ছি। আমরা দেখি আরো 3টি উদাহরণ দিয়ে দেখি। আমি আরো 2টো শব্দ লিখলাম, অপরাহ্ন এবং পূর্বাহ্ন। এখানেও আমরা এটাকে লিখব অপ NHO, আর এটাকে লিখব আমরা পূর্বাহ্ন। তাহলে দেখতে পাচ্ছি আমরা এই নকেও আমাদের মহাপ্রাণ করতে হচ্ছে হ যোগ করে। তাহলে উচ্চারণটি হচ্ছে অপরাহ্ন, পূর্বাহ্ন। আমি ভেঙে দিলাম, বাংলা এবং ইংরেজির সংমিশ্রণ করে এটিকে ভেঙে দিলাম। এখন আরেকটি প্রশ্ন জাগে যে আমি দন্ত ন এবং মূর্ধন্য ন কখন ব্যবহার করব, সেটি বানানের একটি বিষয় চলে আসে। সেটিও আমি বলে দিচ্ছি। যখন, খুব সহজ একটি নিয়ম হলো, যদি উচ্চারণের মধ্যে রয়ের প্রাধান্য চলে আসে, কোনো রয়ের কোনো শব্দ চলে আসে, সেক্ষেত্রে আমরা মূর্ধন্য ন ব্যবহার করব। অর্থাৎ এই অপরাহ্ন বানানে র চলে আসছে উচ্চারণে, সেক্ষেত্রেই আমরা মূর্ধন্য ন ব্যবহার করব। আমাদের নত্যবিধানে সেই নিয়মটি আছে। পূর্বাহ্ন, এখানেও রয়ের একটি বিষয় চলে আসছে উচ্চারণে, সেজন্য আমরা মূর্ধন্য ন ব্যবহার করব। এছাড়া যদি না আসে সেক্ষেত্রে আমরা দন্ত ন ব্যবহার করব। যেমন চিহ্ন, এখানে কোনো রয়ের উচ্চারণ নেই, সুতরাং আমরা এখানে দন্ত ন ব্যবহার করব। বন্যী, মধ্যাহ্ন, এই 3টি শব্দের মধ্যেই কোথাও রয়ের কোনো উচ্চারণ আসেনি, সে কারণে আমরা দন্ত ন ব্যবহার করছি। অর্থাৎ তাহলে আমরা খুব সহজেই বানান দুটো ধরতে পারবো যে রয়ের কোনো স্পর্শ বা উচ্চারণের কোনো সাউন্ড চলে আসলে সেক্ষেত্রে আমরা মূর্ধন্য ন ব্যবহার করব। এবং মূর্ধন্য ন হয়ের নিচে বসে এবং দন্ত ন হয়ের ডান পাশে, অর্থাৎ ছোট করে গোলাকৃতি হয়ে বসে। এরপরে আমরা যাব হয়ের সাথে ময়ের সংমিশ্রণ। হয়ের সাথে ময়ের সংমিশ্রণ, এটি হয়ের সাথে যখন ম যুক্ত হয় তখন বর্ণটি এমন ভাবে আমরা দেখে থাকি যে বুঝতে একটু সমস্যা হয়। অর্থাৎ হয়ের সাথে ম যখন যুক্ত হয় তখন ক্ষীয়র মতো দেখতে হয়, কিন্তু ক্ষীয় না, ক্ষীয় কিন্তু ভিন্ন জিনিস। ক্ষীয়র এখানে গোল আছে, আমি তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ক্ষীয়র এখানে গোল আছে, কিন্তু হয় মতে কোনো গোল নেই। এটাকে ভাঙলে প্রথমে হ লিখতে হবে যুক্তবর্ণে এবং পরে ম লিখতে হবে, কিন্তু উচ্চারণে মটি আগে চলে আসবে। আর এটিকে যদি ক্ষীয়র মতো আমরা উচ্চারণ করতে চাই, যে ক এবং মূর্ধন্য ষ মিলে তো ক্ষীয় হয়, সেটাকে আমরা সরাসরি ক্ষীয় বলছি। এটিকে যদি আমরা সরাসরি বলতে চাই তাহলে হম বলতে পারি, হম। হম বলতে পারি। আচ্ছা, এখন এটি দিয়ে আমরা কয়েকটি উদাহরণে যাচ্ছি। ব্রহ্ম, ব্রহ্ম, ব্রাহ্মণ, ব্রাহ্মণ, এই শব্দ দুটি বা ব্রহ্মপুত্র,
এখানে খেয়াল রাখতে হবে মকে যদি আমরা মহাপ্রাণ করি হয়ের মিশ্রণে তাহলে মহ মহ, এভাবে একটু অনুশীলন করে নেব। ব্রহ্মপুত্র, এটাকে লিখতে হলে আমরা লিখব ব্রহ্ম, বয়রা ফলায় ওকার ম, তারপরে আমরা লিখব MHO মোহ মোহ। ব্রাহ্মণ, সেক্ষেত্রে আমরা রফলায় আকার MHO দন্ত ন, ব্রাহ্মণ। এখানে খেয়াল রাখতে হবে ব্রহ্ম হবে না, কিন্তু ব্রহ্ম, অর্থাৎ মকে মহাপ্রাণ করতে হবে, মকে ধাক্কা দিয়ে বলতে হবে হ যুক্ত করে। ব্রহ্ম বা ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র না বা ব্রহ্মপুত্র না, ব্রহ্মপুত্র ব্রাহ্মণ, এখানে মকে মহাপ্রাণ করতে হবে। এরপরে যেটি রয়েছে হয়ের সাথে জ ফলা, হয়ের সাথে জ, অর্থাৎ জয়ের একটি ফলা রয়েছে আমরা জানি, এই যে জ ফলা। হয়ের সাথে যখন জ ফলা যুক্ত করব আমাদের একটু সতর্ক থাকতে হবে যে জ ফলা যখন যুক্ত হয় কোনো বর্ণের সাথে পরে, তখন বর্ণটি দ্বিত্ব হয়, অর্থাৎ দুইবার উচ্চারিত হয়। যেমন একটি উদাহরণ দিয়ে আমরা বুঝিয়ে দিতে পারবো। যেমন এখানে হয়ের সাথে জ ফলা দেয়া হয়েছে, বা শয়ের সাথে দন্ত শয়ের সাথে, দন্ত শয়ের পরে হয়ের সাথে জ ফলা দিলাম, ঐতিহ্য, ঐতিহ্য। এখানে আমি তিনটি শব্দ লিখেছি, এই তিনটি শব্দকে ভাঙলে বোঝা যাবে যে যদি কোনো বর্ণকে মহাপ্রাণ করা না যায় তাহলে মহাপ্রাণ করতে হলে আমাদের হ যুক্ত করে করতে হবে। কিন্তু যে বর্ণকে মহাপ্রাণ করার ফলে পরবর্তী বর্ণটি তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি করব দেখা যাক। আমরা এই বর্ণটিকে যদি ভাঙি তাহলে জ ফলার জন্য আমাদের দুটি বর্গীয় জ আসার কথা, অর্থাৎ দ্বিত্ব বলা হয়েছে, এটা উজ্জ। যদি দুটি বর্গীয় জ আসে, প্রথম বর্গীয় জটি ঠিক থাকবে, কিন্তু পরের বর্গীয় জয়ের সাথে হ যুক্ত হয়ে সেটি মহাপ্রাণ করে ফেলবে। তাহলে আমরা জানি যে বর্গীয় জয়ের সাথে যদি আমরা হ যোগ করি তাহলে আমরা কি পাবো? তাহলে পাবো অবশ্যই ঝ। জয়ের সাথে হ যোগ করলে ঝ পাবো। তাহলে এখানে দুটি বর্গীয় জ হয়ে উচ্চারিত হবে না, উচ্চ ঝ, এটা হয়ে যাবে উজ্জ, অর্থাৎ ঝ চলে আসছে। এখন কেউ যদি ভাবেন এটি বানান ভুল, তারা উচ্চারণের বানানটি হবে উজ, পরের বর্গীয় জটি মহাপ্রাণ হয়ে ঝ হয়ে যাবে। যেহেতু আমরা প্রথমেই বলেছি যে হয়ের সাথে যে বর্ণই যোগ হোক না কেন সেই বর্ণটির মহাপ্রাণ হবে, এখানেও সেরকম সোজ ওকার হবে সহ্য, সহ্য। আবার এটির উচ্চারণ হবে ঐতিহ্য, ঐতিহ্য। কেউ যদি ঐতিহ্য বলেন তাহলে সে উচ্চারণটি ভুল হবে অবশ্যই। আমরা বলবো ঐতিহ্য। দুটি জ আসার কথা, প্রথমটি ঠিক থাকবে, পরের বর্গীয় জটি মহাপ্রাণ হবে সেই হয়ের সংমিশ্রণে। এরপরে আসবো আমরা হয়ের সাথে ব, ফলা হিসেবে যখন যুক্ত হবে হয়ের সাথে ব, এটি খুব খুব কঠিন একটি উচ্চারণের ধাপ। হয়ের সাথে যখন ব যুক্ত হবে তখন কিন্তু আমাদের মহাপ্রাণের কয়েকটি নিয়ম চলে আসবে আমাদের সামনে। আমরা কয়েকটি উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবো। আহ্বান, গহ্বর,
জিহ্বা, বিহ্বল। এখানে আমি 4টি শব্দ লিখেছি। প্রথমটি আহ্বান, গহ্বর, জিহ্বা, বিহ্বল। এই 4টি উচ্চারণ, এরকম আরো অনেক কিছু শব্দ রয়েছে, আমরা সচরাচর এগুলো ভুল করে থাকি নিয়ম না জানার কারণে। সেই উচ্চারণগুলো কি হবে, উচ্চারণ নিয়মটা কি হবে, আমরা দুটি জিনিস খেয়াল রাখবো। দুটি, ওভ আর হলো উভ। ওভ এবং উভ এই দুটি শব্দ যদি মনে রাখা যায় তাহলে এই উচ্চারণগুলো সহজ হয়ে যাবে। তাহলে আমরা এই দুটা কখন ব্যবহার করব, হয় ব যখন থাকবে শুধু হয় বয়ের পরিবর্তে আমরা ওভ ব্যবহার করব। আবার বলি, হয় বয়ের পরিবর্তে শুধু ওভ অংশটুকু ব্যবহার করব, কিন্তু যদি আগে হ্রস্ব ইকার থাকে, যেমন হ্রস্ব ইকার থাকে, তাহলে উভ ব্যবহার করব। সেক্ষেত্রে হয় বয়ের পরিবর্তে আমরা উভ ব্যবহার করব। তাহলে যদি শুরুতে হ্রস্ব ইকার থাকে তাহলে হয় বয়ের পরিবর্তে আমরা উভ ব্যবহার করব, আর যদি না থাকে তাহলে ওভ ব্যবহার করব। তাহলে এটিকে যদি আমরা ভাঙি, এই হয় বয়ের পরিবর্তে আমরা যদি ওভ লিখি, শুধু হয় বয়ের পরিবর্তে আমরা ওভ লিখলাম। হয় বয়ের পূর্বে কি আছে, আ, তাহলে আমরা আ লিখলাম, এবং হয় বয়ের সাথে একটি আকার আছে সেটিও দিলাম, সবশেষে আছে দন্ত ন, সেটিও আমরা লিখলাম। তাহলে দেখতে পাচ্ছি হয় বয়ের পরিবর্তে ওভ লিখলাম এবং আগে আ আছে, আ দিলাম এবং আকার দিলাম, দন্ত ন দিলাম। তাহলে উচ্চারণটি হচ্ছে আহ্বান। আমরা অনেকেই এই উচ্চারণটি আহ্বান বলি, অনেকেই, আমার দেখা মতে অনেকেই আমরা আহ্বান বলি। আহ্বান হবে না, উচ্চারণটি হবে আহ্বান। এরপরেরটি ঠিক সেই একইভাবে আমরা যদি হয় বয়ের পরিবর্তে ওভ লিখি এবং এর পূর্বে আছে গ, আমরা গ দিলাম, এবং সবার শেষে আছে বয়ে বিন্দু র, সেটিও দিলাম। তাহলে আসছে, দেখেন, হয় বয়ের পরিবর্তে আমরা ওভ দিলাম এবং ওভের পূর্বে গ ছিল, গ বসিয়ে দিলাম এবং র বসিয়ে দিলাম। তাহলে উচ্চারণটি হচ্ছে গহ্বর, গহ্বর না, গহ্বর। আমরা একটু খেয়াল রাখবো এই নিয়মটি। অনেকেই জিবলা বলি, জিহব্বা বলি, জিভ বলি। তাহলে দেখেন, আমরা হয় বয়ের পরিবর্তে ওভ ব্যবহার করব না, কারণ এখানে হ্রস্ব ইকার আছে। তাহলে সূত্রটা হলো হ্রস্ব ইকার থাকলে আমরা উভ ব্যবহার করব। তাহলে এই হয় বয়ের পরিবর্তে আমরা ব্যবহার করব উভ। তার পূর্বে আছে জি, সেটিও লিখলাম, এবং সবার শেষে আছে আকার। তাহলে এটি শুদ্ধ উচ্চারণ হবে জিহ্বা, জিহ্বা না বা জিবলা না, এটির শুদ্ধ উচ্চারণ হবে জিহ্বা। যদি কারো মানে শুনতে একটু অন্যরকম লাগে, আমরা জিভ বলতে পারি, জিভ। ঠিক একইভাবে আমরা এটা দেব, এই হয় বয়ের পরিবর্তে আমরা ব্যবহার করব উভ। শুরুতে আছে বি এবং সর্বশেষে আছে আকার, সর্বশেষে আছে ল। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে হয় বয়ের পরিবর্তে আমরা উভ ব্যবহার করলাম, কারণ আগে হ্রস্ব ইকার আছে। তাহলে বি এবং ল যুক্ত করে দিলাম, বিহ্বল। এটা কখনোই বিহব্বল হবে না, বিহ্বল। তাহলে আমরা এই যে হয়ের সাথে যে বর্ণগুলো যোগ হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি একমাত্র ব যখন যুক্ত হয় তখনই একটু কঠিন একটা স্তর চলে আসে, অর্থাৎ এই বয়ের সাথে হ সংযুক্ত হয়ে সেটাকে মহাপ্রাণ করছে। তাহলে আমরা কি শিখলাম, যে বয়ের সাথে যখন বকে মহাপ্রাণ করব, হ যোগ করব, তখন হয়ে যাবে ভ।
স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে এখানে ভ থেকে আসলো বা কোথা থেকে আসলো ভ। এই বয়ের সাথে যখন হ যুক্ত হলো তখন ব মহাপ্রাণ হয়ে যাচ্ছে। বয়ের সাথে হ যোগ করলে ব যখন মহাপ্রাণ হবে তখন উচ্চারণ হবে ভ, ব হয়ে যাবে ভ। এই কারণেই এখানে ভ চলে এসেছে। তাহলে আরেকবার উচ্চারণ করি আমরা, আওভান, গভর, জিহ্বা, বিউভল। একটু যদি নিজেরা সচেতন হয়ে উচ্চারণগুলো অধ্যাবসায় করি, আশা করি এটা অনেক সহজ হয়ে যাবে আমাদের কাছে। সর্বশেষ আমরা হয়ের সাথে ল যুক্ত করব। হয়ের সাথে ল যুক্ত শব্দ খুব আমাদের বাংলা ভাষায় আমরা যে ব্যবহার করি খুব কম শব্দ রয়েছে। তার মধ্যে আমরা দুটো শব্দ নিয়ে আজকে আলোচনা করছি। যেমন হয়ের নিচে ল যুক্ত, হয়ের সাথে এই দুটো শব্দ আমরা নিলাম, কারণ এই দুটো শব্দই আমরা সচরাচর ব্যবহার করি। আর অনেক শব্দ আছে কিন্তু সেগুলো আমরা সচরাচর ব্যবহার করি না। তাহলে আমি এটিকে ভেঙে দিচ্ছি। তাহলে লকে মহাপ্রাণ করতে হলে কি করা উচিত? অবশ্যই হ যোগ করব। লাহ বা লহ আমরা অনুশীলন করলে লয়ের সাথে হ যুক্ত করে লহ বা লাহ এভাবে উচ্চারণ করে নেব। তা আল্লাহ, আল্লাহ না, আল্লাহ না, ল দুইবার উচ্চারণ হবে না। এখানে পরের লটিকে আমরা মহাপ্রাণ করে দেব, আল্লাহ। আর আল্লাহ দি, আল্লাহ দি এভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করে আমরা পরে আল্লাহ দি বলবো, তাহলে উচ্চারণটি সঠিক হবে। তাহলে আজকে আমরা যে আলোচনাটা করলাম যে যুক্তবর্ণের মধ্যে হয়ের সাথে যেই ফলাগুলো যুক্ত হয় এবং রিকার যুক্ত হয়, এই যুক্ত হওয়ার ফলে হ নিজেই যেহেতু মহাপ্রাণ ধ্বনি, সেহেতু এখানে উচ্চারণ প্রক্রিয়াটা একটু ব্যাহত হয়। আমাদের সঠিক উচ্চারণ করতে গিয়ে একটু হিমশিম খেতে হয়। সেজন্যই আজকের এই আলোচনাটি রাখা। আমরা যখনই এই শব্দগুলো আমাদের সামনে আসবে তখন আমরা সূত্র প্রয়োগ করে বা আমরা উচ্চারণের রীতি নিয়মগুলো জেনে আমরা যদি উচ্চারণ করি আমাদের উচ্চারণটি শুদ্ধ হবেই। আর উচ্চারণ শুদ্ধ করার সবচেয়ে বড় প্রক্রিয়া হলো নিয়মিত চর্চা করা এবং নিজে নিজে বলা এবং সেটি নিজের কানে শোনা বারে বারে যে আসলে আমার উচ্চারণটি শুদ্ধ হচ্ছে কিনা এবং সঠিক নিয়ম রেখে আমি সেগুলো উচ্চারণ করছি কিনা। তা আজকে এই পর্যন্তই। হয়ের সাথে যেই বর্ণগুলো যোগে বা ফলাগুলো যোগ করে যে আজকের উচ্চারণগুলো রাখা হলো বা নিয়মগুলো দেখানো হলো, আশা করি আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। আপনারা নিয়মিত পরিচর্যা করবেন এবং আরও বেশি বেশি করে অনুশীলন করবেন এবং শব্দগুলো বলার চেষ্টা করবেন শুদ্ধভাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।